আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা পরিসংখ্যানের 3 নাম্বার ক্লাস, আর আজকের ক্লাসে আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করে দিতে যত সময় প্রয়োজন হোক না কেন। সো একটু চেষ্টা করব আজকের ক্লাসটা যেভাবেই হোক, যত কষ্টই হোক, আজকের ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করার, যেন আজকের ক্লাসটা তুমি করার মাধ্যমে অ্যাটলিস্ট এই চ্যাপ্টার থেকে যেই ধরনের সৃজনশীল আসুক না কেন তুমি যেন ফুল অ্যান্সার করতে পারো। যারা পূর্বের 2টা ক্লাস এবং আজকের ক্লাসটা সম্পূর্ণ করবা, তোমাদের এই চ্যাপ্টার থেকে যত ধরনের কোশ্চেন আসুক না কেন, এমসিকিউ হোক সিকিউ হোক, তুমি ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা। সো যেহেতু ক্লাসটা আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সো ক্লাসটা শুরু করার পূর্বে তোমরা একটু কষ্ট করে জানিয়ে দাও যে আজকে তোমাদের ক্লাসের সাউন্ড এবং তোমাদের ক্লাস দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, একটু দ্রুত জানাও। ওকে, একটু দ্রুত জানাও যে তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমরা মূলত অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। ওকে, আচ্ছা। নূর মোহাম্মদ ওয়ালাইকুম আসসালাম। শাহান রাহাত ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আবু উবাইদা, আজকে পরিসংখ্যানে জানাজা হবে? হ্যাঁ ইনশাআল্লাহ, আজকে পরিসংখ্যানে আমরা শেষ দিব ইনশাআল্লাহ। সো যারা পূর্বের ক্লাস 2টা দেখেছো এবং আজকের ক্লাসটা দেখবা, তাদের পরিসংখ্যানে ইনশাআল্লাহ 100তে 100 আনসার করতে পারবা। ঠিক আছে? সো একটু কষ্ট করে জানো যে তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, দেখতে কারো কোনো প্রবলেম আছে কিনা, একটু দ্রুত জানাও, আমরা যেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা শুরু করে দিতে পারি। ওকে, সো আশা করি সব ক্লিয়ার আছে। ওকে, নূর মোহাম্মদ বলছে ক্লিয়ার স্যার, শাহান রাহাত বল ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এবার চলো আমরা মূলত আমাদের যে মেইন পারফরমেন্স করার কথা ওইখানে চলে যাই। আমাদের আজকের ক্লাসে আমরা মূলত কি কি শিখব, আজকের ক্লাসে আমরা মূলত কি কি শিখব সেটা আমি যদি একটু বলে দেই প্রতিবারের ক্লাসের মতোই, যে আজকের ক্লাসে আমাদের মেইন আলোচনা থাকবে প্রচুরকটা নিয়ে, কারণ গত 2টা ক্লাসে আমরা গড় এবং মধ্যক নিয়ে আলোচনা করে ফেলছি। তো প্রচুরক এবং আমাদের গ্রাফ জাতীয় যে অঙ্কগুলো থাকে চিত্রের, এই গ্রাফ জাতীয় কিন্তু আমাদের 3টা জিনিস থাকে। কয়টা জিনিস? 3টা। তার মধ্যে প্রথম যেই অংশটা সেটা হলো আয়তলেখ, আয়তলেখ, আয়তলেখ এবং বহুভুজ। আয়তলেখর পরে আমরা বহুভুজ শিখব, আর ফাইনালি আমরা অজীব রেখা শিখব। ওকে, অজীব রেখা। সো আমার সাথে সাথে খাতা কলম ক্যালকুলেটর যা যা লাগে সবকিছু নিয়ে তারপরে বসবা, যেন আজকের ক্লাসটা একদম সম্পূর্ণ ফুলফিল হয়ে যায়। ওকে, আমার সাথে সাথে শেষ করার চেষ্টা করবে, এবং কি আজকের ক্লাসটা শেষ করার সাথে সাথে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আশা করি আর কোনো প্যারা হবে না। তাহলে চলো আমরা মূলত ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, ওকে স্যার, উজু করে আসছি আমি, আপনি করেছেন? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা দেখো,
তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করতেছি। দেখো আমাদের প্রথমত আজকের ক্লাসে যে টপিকটা সেটা হলো প্রচুরক নির্ণয় করা। কি করা? প্রচুরক বের করা। কি বের করা? প্রচুরক বের করা। ওকে, সো এই প্রচুরকটাই আমরা প্রথমত চেষ্টা করি শেষ করার। সো এখানে খেয়াল করো, আমরা প্রথমত যদি আমরা প্রচুরক বের করি, আমরা প্রচুরকের স্লাইডে চলে যাই। আমরা আজকে খুব ভালোভাবে এমসিকিউ সিকিউ সলভ করে ফেলবো ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে। আমরা কিন্তু অলরেডি প্রত্যেকটা ক্লাসেই যেই টপিকসটা পড়ানো হয়তো ওই টপিক্সের উপরে এমসিকিউ এবং সিকিউ শেষ করা হয়েছে অলরেডি। সো আজকের ক্লাসে যেহেতু আমরা পরিসংখ্যান করাবো, আজকের ক্লাসে পরিসংখ্যানের আমরা প্রচুরক অংশটা করাবো। এই প্রচুরকের যে অংশটা আমাদের আছে সেটা আমরা আজকে এমসিকিউ গুলো সহ সলভ করানোর চেষ্টা করব। তাহলে চলো প্রচুরক সংক্রান্ত যদি সমস্যা বলে চিন্তা করি আমরা, তাহলে প্রথম যে অংশটা আছে আমরা জানি দুই রকমের কোশ্চেন হয়, একটা শ্রেণীবদ্ধ হয়, একটা অশ্রেণীবদ্ধ হয়। যদি তোমার শ্রেণীবদ্ধ ক্ষেত্রে হয় তাহলে সূত্র হলো এইটা। এটা আমরা এভাবেও লিখতে পারি, আমরা চাইলে একটু ঘুরে বাঁচায় সহজ ভাষায় লিখতে পারি। সেটা আমি যদি তোমাদের পাশে লিখে দিই, ওকে, পাশে যদি লিখে দেই যে প্রচুরককে আমরা মূলত এম নট দ্বারা প্রকাশ করি, তোমরা বাংলায় প্রচুরকই লিখবা, কোনো সমস্যা নাই। এম নট ইজ ইকুয়াল টু এল প্লাস, উপরে বসবে হলো F1, নিচে বসবে হলো F1 প্লাস F2 ইন্টু H। সো এই সূত্রটা তুমি জাস্ট কি করবা, ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবা। এখন এটাকে কোনটাকে কি বলে সেটা আমরা অঙ্ক যখন করাবো তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে, দেখো তাহলে এবার খেয়াল করো, তাহলে ভাই এটা তো শ্রেণীবদ্ধের ক্ষেত্রে, তাহলে অশ্রেণীবদ্ধ গুলা কি হয়? অশ্রেণীবদ্ধ যেমন আমি তোমাকে যদি বলি অশ্রেণীবদ্ধ ক্ষেত্রে, এখানে লিখে দিচ্ছি যে অশ্রেণীবদ্ধ উপাত্তের প্রচুরক, উপাত্তের প্রচুরক। সো এখানে অশ্রেণীবদ্ধ উপাত্তের প্রচুরকের ক্ষেত্রে ভালোভাবে মাথায় রাখবা, যা বেশি থাকবে, যা সর্বোচ্চ অথবা একাধিকবার থাকবে। ঠিক আছে, যা সর্বোচ্চ এবং একাধিকবার থাকবে। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, যে অশ্রেণীবদ্ধ উপাত্তের প্রচুরক বের করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখব, যে সর্বোচ্চ কে আছে, অথবা আমরা দেখব একাধিকবার কে আছে, সবচেয়ে বেশিবার কে আছে। যে সবচেয়ে বেশিবার থাকবে সে, অথবা সর্বোচ্চ মান যেটা সেটা হলো আমাদের কি প্রচুরক। সো এইটা হলো আমাদের মূলত প্রচুরকের ওভারঅল একটা ব্যাপার। এবার আসো এই প্রচুরক থেকে আমরা যদি কিছু কোশ্চেন করি তাহলে তোমাদের ওই যে অশ্রেণীবদ্ধ যেটা না, সেইখান থেকেই মূলত আমাদের এমসিকিউ গুলো আসে। আমরা প্রথমে এমসিকিউ গুলো সলভ করি, তাহলে দেখো তুমি খুব সহজে অ্যান্সারটা করে ফেলতে পারবা, বুঝতে পারবা। সো আমাদের যে সংখ্যাগুলো আছে আমি এখান থেকে দেখবো, প্রচুরক তো বের করার জন্য আমি দুইটা কন্ডিশন জানি। কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন। আমি একটু বেসিকটা সহ এখানে দিয়ে দিব। দেখো আমি যদি লিখি প্রথমে যে আমাদের বেসিকটার জন্য, আমি যদি লিখি যে আমাদের প্রচুরকের জন্য কন্ডিশন কয়টা? দুইটা। একটা হলো কি, একটা হলো সর্বোচ্চ মান লাগবে, সর্বোচ্চ মান মানে সবচেয়ে বড় মান, যদি সর্বোচ্চ মান, অথবা দুই নাম্বারটা কি হয় আমাদের, দুই নাম্বারটা হলো একাধিকবার, সবচেয়ে বেশি বার যেটা থাকবে, সবচেয়ে বেশি যা থাকবে। এই দুইটা কন্ডিশনের আমরা মিললেই আমরা বুঝবো সেটা কি প্রচুরক। তাহলে চলো আমরা যদি এই কনসেপ্টটা অ্যাপ্লাই করি, এখানে যেটা আছে 7, 18, 15, 11 এবং 7, এই যে পাঁচটা সংখ্যা আছে, বলো তো এখানে অ্যান্সার কত আসবে? আমি খুব সহজেই বলতে পারবো যে ভাইয়া এখানে তো সবচেয়ে বেশি বার কি আছে? 7 আছে। তাহলে 7 যেহেতু সবচেয়ে বেশি বার থাকে, তাহলে এটাই আমাদের উত্তর। বুঝতে পারছি সবাই? আচ্ছা ইসমাইল ভাই উত্তর দিয়েছো 18 হবে। হ্যাঁ তুমি হয়তো বা প্রথমটা চিন্তা করছো যে ভাই সর্বোচ্চ মান 18 আছে, তাহলে মনে হয় 18 হবে, বাট না, তোমার দেখতে হবে যদি একাধিকবার যে মানটা থাকবে, সবচেয়ে বেশিবার যে মানটা থাকবে, ওটা যদি সবচেয়ে ছোট হয়ে থাকে তাহলেও সেটা কি হবে, উত্তর ওইটাই আসবে। সো এই মানটা আমি এখান থেকে বুঝতে পারি যে এটা কি প্রায়োরিটি বা এটার ইম্পর্টেন্টনেস কি, ইম্পর্টেন্ট না বেশি, পার্সেন্টেজ বেশি। সো দুইটার মধ্যে সবচেয়ে বেশি কোনটা ইম্পর্টেন্ট পার্সেন্টেজ বেশি?
অবশ্যই এটা। তাহলে আমরা দেখবো যে দুইটার মধ্যে আমাদের যদি দেখি সর্বোচ্চ মানও আছে, বাট সর্বোচ্চ মান নেওয়ার ক্ষমতা থাকবে না যদি তোমার কি থাকে, একাধিকবার কোনো সংখ্যা থেকে থাকে। তো সবচেয়ে বড় যে বেশি যেটা থাকবে সেটাই আমাদের কি ইম্পর্টেন্ট সংখ্যা, মানে ওইটাই আমাদের উত্তরে আসবে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, কে জানি উতাসে একদম খুব সুন্দর করে লিখে দিচ্ছে সাব্বির আহমেদ 77 লিখে ফেলছে, মানে আবেগের বসে উনি 77 লিখে ফেলছে। আচ্ছা, এবার চলো আমরা পরের এমসিকিউ তে চলে যাই। এখানে আরেকটা এমসিকিউ আছে, দেখো আমরা এখানে যদি একটু সুন্দর করে সাজায় দেখি যে এখানে কি কি আছে, কি কি আছে এখানে, তাহলে তুমি ধরতে পারবা। দেখো আমরা দেখতেছি 8 আছে, এই যে 8, এই যে 8 কয়টা আছে, তিনটা আছে। ওকে, ভালো কথা। 7 কয়টা আছে, এই একটা। ওকে, 7 আছে কয়টা, দুইটা। আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি কে দেখতেছি আমরা, সবচেয়ে বেশি দেখা যায় 8 আছে। সবচেয়ে বেশি কে আছে, 8। সবচেয়ে বেশি কত আছে, 8 আছে। যেহেতু সবচেয়ে বেশি 8 আছে, তাহলে আমাদের উত্তরটা কি আসবে, 8 আসবে। তাহলে উত্তরটা কি আসবে, 8 আসবে। আর এটাই আমাদের কি উত্তর। বুঝতে পারছি সবাই? তাহলে একটু দ্রুত জানাও। ওকে, ইসমাইল ভাই উত্তর দিছো এ হবে। আচ্ছা, এই মূলত আমাদের উত্তরটা, যে 8 হবে। ওকে, 8 হবে। সো তোমরা কি সবাই ধরতে পারতেছো জিনিসটা আসলে কি করতেছি আমরা? সেগুলি ক্লিয়ার না সবার? বলো, সবাই কি বুঝতে পারতেছি? একটু দ্রুত জানাও তো। ওকে, সো এবার আসি আমরা পরেরটাতে যদি চলে যাই। আমরা দেখতেছি যে আমাদের এখানে একটা, এই যে আমাদের সৃজনশীলের জন্য যেটা করা লাগবে সেটা আমরা দেখি। আমরা সৃজনশীলের জন্য যেটা লাগবে সেটা দেখি। ওকে, সো এটা কিভাবে করবা, বা প্রচুরক কিভাবে নির্ণয় করে, প্রচুরক কিভাবে নির্ণয় করে, শ্রেণীবদ্ধ অবস্থায় থাকলে প্রচুরক তুমি কিভাবে নির্ণয় করবা, যে সূত্রটা আছে যে L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H, এই সূত্রটার প্রয়োগে তুমি কিভাবে অঙ্কটা করবা সেটাই আমরা মূলত এখন দেখানোর চেষ্টা করব, এবং কি বিভিন্ন শর্টকাটও তোমাকে বলে দিব যেন তুমি খুব সহজেই অঙ্কনটা করে ফেলতে পারো। তাহলে খেয়াল করো, আমরা প্রথমত দেখবো আমাদের ঘর লাগবে কয়টা। এখন ঘর লাগবে কয়টা, আমরা এক্সট্রা অনেকগুলো ঘর টেনে ফেলি, পরে আমরা দেখা যায় রাবার দিয়ে মুছে ফেলি। বাট এই প্যারাটা তোমার নেওয়া লাগবে না যদি তোমার শর্টকাট মনে থাকে। কি শর্টকাটটা ভাইয়া? শর্টকাটটা হলো তুমি এখানে ঘর গুনবা, যে তোমার কোশ্চেনে ঘর আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে তুমি এর থেকে একটা ঘর একটু কষ্ট করে বেশি রাখবা। কয়টা ঘর হবে তাহলে? 8টা ঘর হবে। আচ্ছা, মনে রাখবা আমাদের 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 প্রচুরকের জন্য কোনো এক্সট্রা ঘরের প্রয়োজন হয় না। প্রচুরকের জন্য কোনো এক্সট্রা ঘরের প্রয়োজন হয় না। প্রচুরক ব্যক্তি খুবই ভদ্র, আর ভদ্র মানুষের জন্য এক্সট্রা কোনো ঘরের প্রয়োজন নাই। তাহলে এইখানে যে দুইটা ঘর আছে, এই দুইটা ঘর দিয়ে আমি খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে প্রচুরকের জন্য আমাদের ঘর লাগবে কয়টা? 8টা ঘর লাগবে। ওকে, তাহলে আমি এখানে 8টা ঘর রাখি, যেহেতু দুইটা ঘরই লাগবে এটা ছোট করে দিলাম। ওকে, সো এবার আসো, 8টা ঘর, এই একটা, একটু ফাঁকা দিই। ওকে, একটু ফাঁকা দিই। আরে বেচারা, সহজ জিনিস প্যাস লাগাইতেছে বেশি। ওকে, এটা ওকে, এটা মুছে দেই, এটা ডিস্টার্ব। ওকে, সো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, আমরা প্রচুরকে চলে যাই। এই যে এই যে 8টা ঘর লাগবে। ওকে, সো এখানে আমরা চাইলে ছোট ছোট ঘরগুলো নিয়ে আসি। ওকে, এই যে প্রথম ঘরটা, সেরকম করে ঘরটা আনবো কয়টা, আমরা 8টা ঘরটা আনবো। সো এবার একটা, এই যে একটা, ঠিক একইভাবে আজকে কাজ করতেছে না বেচারায়। এই যে দুইটা, ঠিক একইভাবে এই যে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7 এবং 8। ওকে, সো এবার আমি যদি এইভাবে ঘরটা নিই, এইভাবে ঘরটা নিই, তুই কাকে দিব, সাদা দিয়ে দিই। ওকে, একটাই হবে, এই যে নাও। বুঝতে পারছি সবাই ঘরটা? আচ্ছা, ঘরে কোনো এক্সট্রা প্রয়োজন হবে না। আচ্ছা স্যার, নেটে মারাত্মক ডিস্টার্ব করতেছে। এটা আপনার সমস্যা। আচ্ছা আচ্ছা, উত্তর দিয়ে ফেলছে অনেকে। দেখো, আমরা এখানে দুইটা জিনিস লিখবো। সো শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা, এই দুইটা নিয়ে আমাদের মূলত কাজ। তাহলে চলো শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা নিয়ে যদি আমরা কাজটা করি, প্রথমে কি লিখবা, শ্রেণীব্যক্তি লিখবা, যে শ্রেণী ব্যক্তি, এবং 2 নম্বর ঘরটা কি, ঘনসংখ্যা। ঘনসংখ্যা।
ওকে, সো এবার মানগুলা ইনপুট দিতে কারো কোনো সমস্যা আছে? আশা করি কারোই সমস্যা নেই। তাহলে চলো মানগুলা ইনপুট দিয়ে ফেলি, যে 45 থেকে 49। ওকে, ঠিক একইভাবে 50 থেকে 54, ঠিক একইভাবে 55 থেকে কত 659। ওকে, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। ওকে, শেষ। তাহলে এবার আসো আমরা যদি ঘন সংখ্যার যে মানগুলো আছে সেগুলো ইনপুট দিয়ে ফেলি। ঘন সংখ্যার মান কত? 4, 8, 10, 20, 12 এবং কি 6। ওকে, সো আমি সবগুলা মান একটু যোগ করে বসাইতে পারবো না, আর যেটা বসাবা সেটাই মূলত আমাদের n এর মান, সেটাই কি আমাদের n এর মান। সো এখানে সবগুলা মান আমি যদি যোগ করে দিই, আমি একটু কষ্ট করে ক্যালকুলেটরটা নিয়ে আসি। ওকে, ক্যালকুলেটর কোথায়? ডিসিপ্লিন, ম্যাথ, এই যে ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর ব্যক্তি। চলো ক্যালকুলেটর যোগ করি। 8 যোগ 4 যোগ 30, 40, 42। ওকে, 42 যোগ 6 কত হয়ে গেল? 60। আচ্ছা দেখো, আমাদের এখানে কিন্তু বলা আছে যে 60 জন, তারপর আমরা চেক করে নেওয়ার উদ্দেশ্য হলো অনেক সময় প্রশ্নে ভুল থাকতে পারে, সো এই জন্য সতর্ক হিসেবে হলো চেক করে নেবে। কারণ তুমি যদি এখানে সতর্ক না হও তাহলে পরে অনেক বড় একটা অঙ্ক তুমি করার পরে দেখলা কি তোমার এখানে ভুল আছে, তাহলে তো তুমি খুব ধরা খেয়ে যাবা, তখন তো সময় নষ্ট হবে, আবার অঙ্কটা কেটে আবার নতুন করে করতেও হবে, একটা প্যারা। সো এই জন্য একটু প্রথমেই কি করবা, একটু সতর্ক হিসেবে করে নেওয়ার চেষ্টা করবা। ওকে, সবাই দেখতে পারতেছি, সবাই বুঝতে পারতেছি। ওকে ওকে, আমার অ্যান্সার 62.8 আসছে। হ্যাঁ, করে ফেলছে অনেক। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। চলো আমরা আমাদের মতো করতে থাকি, যারা একটু এক্সট্রা করতে পারে তারা ভালো। দেখো এখানে n এর মান কত আসছে? 60 না? তাহলে এখানে আমি এটা নিয়ে কোনো কাজ নেই, আমি এখানে দেখবো যে ঘন সংখ্যার সবচেয়ে বড় মান কোনটা। ঘন সংখ্যার সবচেয়ে বড় মান কোনটা? আমি দেখতেছি 20। সো এই 20 নিয়ে মূলত এই 20 এর ঘরটাই আমাদের কাজ, এই 20 এর ঘরটাতেই আমাদের কি কাজ, 20 এর ঘরটাতেই আমাদের কাজ। আমি এটা একটু বোল্ড করে দিই, ঠিক আছে, বোল্ড করে দিই। দেখি 20 এর ঘরটাতেই আমাদের মূলত কাজ, আমি একটু হাইলাইট করে দিলাম। ওকে, সো এই ঘরটাতেই আমাদের মূলত কি প্রচুরক অবস্থিত। তাহলে এই ঘরটাকে আমি লিখবো কিভাবে? এখানে এখানে সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ সর্বোচ্চ ঘনসংখ্যা, তুমি কত দেখতেছো সর্বোচ্চ গণসংখ্যা? এখানে এখানে সর্বোচ্চ গণসংখ্যা তুমি দেখতেছো হলো 20। তাহলে তুমি লেখো যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হলো 20, আর যা কোন শ্রেণীতে অবস্থিত? যা 60 থেকে 64 শ্রেণীতে অবস্থিত। তাহলে যা 60 থেকে 64 শ্রেণীতে শ্রেণীতে অবস্থিত অবস্থিত অবস্থিত। আর যেহেতু 60 থেকে 64 শ্রেণীতে অবস্থিত, তাহলে অতএব 60 থেকে 64 শ্রেণীতে প্রচুরক অবস্থিত। সো এই পর্যন্ত তোমরা প্রথমেই লিখতে হবে। এবার খেয়াল করো আমাদের যে মানগুলো আছে সেই মানগুলো যদি আমরা কাজ করি, সেই মানগুলো নিয়ে যদি আমাদের কাজ করতে হয়, তাহলে খেয়াল করো কি কি মান লাগবে। আমরা প্রথমে প্রচুরকের সূত্রটা জানতে হবে। তাহলে প্রচুরকের সূত্রটা আসলে কি? আমরা জানি প্রচুরক is equal to L plus F1 divided by F1 plus F2 into H। এটা হলো আমাদের কি প্রচুরকের সূত্র। এবার খেয়াল করো, এই যে প্রচুরকের সূত্র যেটা তুমি বের করে ফেলছো, এটা নিয়ে মূলত আমাদের কি যত ঝামেলা, এটা নিয়ে আমাদের যত ঝামেলা। সো খেয়াল করো, আমি এটাকে মুছে দিই এখানে। ওকে ওকে ওকে, মুছে দিলাম। সো এটাকে আমি এইখানে লিখে দিই, আমরা জানি। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, L এর মান লাগবে, F1 এর মান লাগবে, F1 F2 H লাগবে। সো যেই মানগুলো লাগবে তোমার, যেমন L এর মান লাগবে, F1 এর মান লাগবে, F2 এর মান লাগবে এবং আমাদের H এর মান লাগবে। সো খেয়াল করো L বলতে আসলে কি বোঝায়, ভালো করে খেয়াল করো। L বলতে বোঝায় যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত। ভালো করে খেয়াল করো,
এল বলতে বোঝায় যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত ওই শ্রেণীর নিম্ন সীমা, ওই শ্রেণীর নিম্ন সীমা। আমাদের এখানে প্রচুরক কোন শ্রেণীতে অবস্থিত? 60 থেকে 64 শ্রেণীতে না? এই শ্রেণীর নিম্ন সীমা কোনটা? এই 60 আর 64 কে কি বলা হয়? উচ্চ সীমা বলা হয়। তাহলে এল বলতে কি বোঝায়? যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা মানে কি হবে? 60 হবে। কি হবে? 60 হবে। তাহলে এল এর মান হলো 60। এবার আসো F1 বলতে কি বোঝায়? যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত ওই শ্রেণীর ঘনসংখ্যা থেকে তার পূর্বের ঘনসংখ্যা বিয়োগ। যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত ওই শ্রেণীর ঘনসংখ্যা থেকে তার পূর্বের ঘনসংখ্যা, মানে 20 ছিল ঘনসংখ্যা প্রচুরকের, তার পূর্বেরটা কত? 10 না? এই 20 থেকে 10 বিয়োগ করে দাও, তাহলে 20 মাইনাস 10, তাহলে কত আসতেছে? 10 আসতেছে F1 এর মান। আর F2 টা কি আসবে? যেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত ওই প্রচুরক শ্রেণীর ঘনসংখ্যা থেকে তার পরের ঘনসংখ্যা বিয়োগ। তাহলে 20 থেকে কত বিয়োগ হবে? এবার 18 বিয়োগ হবে, 12 বিয়োগ হবে। তাহলে 20 থেকে তুমি 12 বিয়োগ করে দাও, মানে 8 আসবে। আর এবার আসো এইচ মানে পার্থক্য, ডিফারেন্স। ডিফারেন্সটা কত দেখো তো? 45 থেকে 49 কত ঘর হয়? বা 50 থেকে 54 ধরো, 50, 51, 52, 53, 54, কয় ঘর? 5 ঘর। তাহলে এই এইচ এর মানটা হলো 5। এই যে মানগুলো তুমি পেয়ে গেছো, এবার তুমি এখানে মানগুলো বসায় দাও। সো এল এর মানটা কত আসতেছে? এল এর মানটা হলো 60 যোগ F1 এর মানটা কত? 10, 10 যোগ 8 ইন্টু এইচ এর মান কত? 5। সো আমি আমার মতো করে ক্যালকুলেটর দিয়ে খুব দ্রুত করার চেষ্টা করি। দেখি, আমারটা তো 1000 mS ক্যালকুলেটর। এটা কি? এটা কিন্তু 1000 mS ক্যালকুলেটর, জানো তো তোমরা নাকি? ওকে, লেখা যায় না। ওকে, তাহলে চলো 10 ইন্টু 5 ইন্টু 5, ওকে, আমি ভাগ দিতে পারি 18 দিয়ে, ওকে, যোগ 60, ওকে, কত আসে? 62.77 তো 7 8 দিয়ে এখানে প্রায় দিয়ে দাও, প্রায়। ওকে, সো এই যে এই কাজটা বুঝতে পারছি সবাই? এটাই কিন্তু আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। কারা কারা বুঝি নাই বলে দেন। বুঝতে পারছি? 3 বার ঢুকছি আর বের হইছি তবুও কিছুই হয় না। আচ্ছা আচ্ছা, আহারে, অনেকের নেটে সমস্যা হচ্ছে না? ওকে, আচ্ছা, আমাদের একটু খেয়াল করো, তোমরা এটা বুঝতে পারছো তো সবাই? একটু দ্রুত জানাও তো তোমরা সবাই একটু বুঝতে পারছো কিনা। অনেকের নেটে সমস্যা হচ্ছে অবশ্য, আমার নেটের অবস্থা বাজে, আমি নিজেও দেখতে পারতেছি না, তোমাদের কমেন্টগুলো আমি পড়তেও পারতেছি না। একটু কষ্ট করে দ্রুত জানাও তোমরা এটা বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করো। আজকের দিনে নেটের এই অবস্থা হলে সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, ঠিক আছে? খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো আমার সাথে সাথে তোমাদেরও অনেকের নেটের সমস্যা হচ্ছে দেখা যায়। ওকে, একটু কষ্ট করে জানাও তো যে তোমাদের প্রচুরক বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা একটু সামনের দিকে যাই, আমরা একটু সামনের দিকে যাই। কি সামনের দিকে কি যাব? দেখো, ভালো করে খেয়াল করি। আমরা এবার আমাদের মেইন ফোকাস যেটা, আমাদের মেইন ফোকাস যেটা কি তৈরি করতে বলছে এখানে? আচ্ছা, অনুশীলনী কিছু লেখা নাই। আচ্ছা আচ্ছা, এগুলো আমরা দেখব। এবার আসো আমাদের গ্রাফ, আমরা প্রচুরক কিন্তু অলরেডি শেষ করে ফেলছি। আমরা যদি প্রথমে ক্লাসের ছকটা দেখি যে আমরা কি কি শিখবো, প্রচুরক শিখবো, গ্রাফের 3টা যে অংশ ছিল সেটা নিয়ে শেষ করব। সো অলরেডি আমরা কি করে ফেলছি? প্রচুরকটা ডান, মানে শেষ করে ফেলছি। এটা অলরেডি কি করে ফেলছি? ডান। ওকে, সো এবার আসো আমরা গ্রাফ জাতীয় অংশে প্রবেশ করব। অনেকে গ্রাফ নিয়ে অনেকে প্যারা খায়, সো আশা করি আজকের ক্লাসের পরে তোমার আর প্যারা লাগবে না। সো লেখচিত্র জিনিসটা আসলে কি? লেখচিত্র জিনিসটা আসলে কি?
লেখচিত্র জিনিসটা হলো, তুমি খেয়াল করো, একটা জিনিস তোমাকে আমি কিছু সংখ্যা দিয়ে দিলাম, ওই সংখ্যাগুলোকে যখন আমি গ্রাফে প্রকাশ করে দিব, যখন আমি ডায়াগ্রাম আকারে প্রকাশ করে দিব, তখন কিন্তু তোমার এটা দেখতে সুবিধা হবে। সো আমরা লেখচিত্রটা কেন ব্যবহার করি? এখানে ইম্পর্টেন্ট লেখচিত্রটা হলো আকর্ষণীয় এবং সহজ সাবলীল ভাবে প্রকাশ করতে ব্যবহৃত হয়। সো এটা তোমার মনে রাখতে হবে। আর এই যে লেখচিত্রের জন্য যে সকল লেখচিত্র আমাদের প্রয়োজন হয়, সেটার মধ্যে প্রথমত হলো আয়তলেখ, এই যে আয়তলেখ, যেটাকে আমরা হিস্টোগ্রাম বলে থাকি। দ্বিতীয়টা হলো ঘনসংখ্যা বহুভুজ, দ্বিতীয়টাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি পলিজিন, এবং কি 3 নাম্বারটা হলো ক্রমযুক্ত গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা। আমরা ম্যাক্সিমাম জায়গায় অজীব রেখা জিনিসটাই বেশি প্রচলিত, বা আমরা বেশিরভাগ স্টুডেন্টই মনে রাখি যে অজীব রেখা বলে। সো ক্রমযুক্ত গণসংখ্যা লেখচিত্র যদি পরীক্ষা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই কনফিউশন হয়ে যাব যে আসলে ক্রমযুক্ত গণসংখ্যা লেখচিত্র এটা আবার কোথা থেকে আসলো, এটা কি আসমান থেকে আসলো? না, এই ক্রমযুক্ত গণসংখ্যা লেখচিত্র মানেই যে অজীব রেখা, এটাও তুমি কষ্ট করে একটু মনে রাখবা, যেন পরীক্ষায় যে কোনো একটা কোশ্চেনে যদি বলে যে ক্রমযুক্ত গণসংখ্যা লেখচিত্র আঁকো, তুমি যদি না জানো যে এটাই অজীব রেখা বলা হয়, তো তুমি অজীব রেখা জানা সত্ত্বেও বা অজীব রেখা পারা সত্ত্বেও তুমি কিন্তু আর এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে না, কারণ তুমি তো জানো না যে প্রমিত গণসংখ্যা লেখচিত্র মানেই যে অজীব রেখা। তুমি তো অজীব রেখা পারো বা অজীব রেখা করতেও পারো, বাট তুমি এটা না জানার কারণে যে প্রমিত গণসংখ্যা মানেই যে প্রমিত গণসংখ্যা লেখচিত্র, এটা না জানার কারণে তুমি আর অ্যান্সারটা করতে পারতেছো না। ওকে, সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এবার চলো আমরা একটা একটা করে শিখি। আয়তলেখ জিনিসটা কি? আয়তলেখ জিনিসটার জন্য তোমার একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, একটা শর্ত মনে রাখতে হবে, যে এটার জন্য অবশ্যই অবিচ্ছিন্ন হইতে হবে। কি হইতে হবে? অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন হওয়া লাগবে, অবিচ্ছিন্ন হওয়া লাগবে, অবিচ্ছিন্ন হওয়া লাগবে। সো এবার খেয়াল করো, যেহেতু অবিচ্ছিন্ন হওয়া লাগবে, এখন অবিচ্ছিন্ন জিনিসটা আসলে আমাদের কি জানতে হবে না? আচ্ছা, জানা লাগবে। তাহলে বলো অবিচ্ছিন্ন হওয়ার জিনিসটা আসলে কি? মনে করো সাপোজ তোমাকে একটা ডায়াগ্রাম দিল কি, যে 30 থেকে 40, এরপরে বলে দিল 41 থেকে, মনে করো বললো, আচ্ছা এটা 30 থেকে হয় না তো, আচ্ছা আমি যদি একটু সোজা করে দিই, দেখো 31 থেকে তোমাকে বললো কি 40, আবার বললো 41 থেকে 50, আবার বললো 51 থেকে 60, 51 থেকে 60। সো এইভাবে যদি তোমাকে বলে, তো এইখানে খেয়াল করো, এখানে খেয়াল করো একটা জিনিস, এই যে এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, আমাদের একটা জিনিস একটু খেয়াল করো, কষ্ট করে হলেও একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। ওকে, এই যে এই এরকম দিল মনে করেন সাপোজ, তাহলে তুমি খেয়াল করবা যে ভাই আমাকে তো এখানে যেটা দিছে, এটা যেটা দিছে দেখো তো, এই মানগুলা, এই মানগুলা, এই অ্যাঙ্গেলটা কি সেম? না, আমি দেখতেছি একটা 40 আছে, এখানে একটা 41 আছে, 41 থেকে শুরু হয়েছে। সো এই দুইটাকে আমাদের সেম বানাইতে হবে, এই দুইটাকে আমাদের কি করতে হবে? সেম বানাইতে হবে। তাহলে এখন এই দুইটা সেম বানাইতে গেলে অনেকের অনেক কনফিউশন কাজ করে, যে আমরা কি 0.5 আগে পরে করব নাকি 1 আগে পরে করব। কোনো সমস্যা নেই, আজকের পরে তোমাদের এই ঝামেলাটা হবে না। তুমি জাস্ট এই 40 এবং 41 যোগ করে দাও, 40 এবং 41 কি করে দাও? যোগ করে দাও, যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দাও। কত আসে তাহলে? 81 না? আচ্ছা 81 কে যদি তুমি 2 দ্বারা ভাগ দাও, কত আসবে তাহলে বলো তো? 40.5 না? 40.5 আসবে তো। তাহলে এই যে 40.5, তুমি এবার এই দুইটাকে করে দাও, সমস্যা কি? তাহলে দেখতেছো 0.5 না? জাস্ট এটাকে তুমি কি করবা তাহলে? এটা থেকে 0.5 আগে দাও, যে 30.5 থেকে এটা পরে 0.5 দাও, 40.5। ঠিক একইভাবে আসো, 41 থেকে 0.5 আগে দাও, 40.5, এটা কত আসবে? 50.5। ঠিক একইভাবে আসো এখানে, যে 50.5, এটা হলো কি 60.5। সো এখানে মেইন জিনিস যেটা আমি তোমাকে বুঝাইতে চাইতেছি, সেটা হলো আমাদের অবশ্যই অবিচ্ছিন্ন হওয়ার জন্য শর্তটা কি? অবিচ্ছিন্ন হওয়ার জন্য শর্তটা হলো যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি লাগবে? সেম লাগবে। তাহলে দেখো এখানে সেম ছিল না, আমরা সেম বানাইছি। কিভাবে করছি? 0.5 আগে পরে করে করছি। কোনো সমস্যা নাই এটা নিয়ে। ক্লিয়ার সবার? ওকে, ওকে, ওকে। আশা করি অবিচ্ছিন্ন নিয়ে অনেকের ঝামেলা থাকে, সো আশা করি অবিচ্ছিন্ন হওয়ার শর্তটা কোথায় লাগে? আয়তলেখর জন্য লাগে। এবার আসো, আয়তলেখ দেখতে কেমন হয়? এই যে আয়তলেখ দেখতে এই রকম হয়। এখন এটা আমাদের কি বুঝাচ্ছে একটু যদি আমরা বলি, দেখো নিচে যেটা আছে, এই যে নিচে যেটা আছে, আমাদের নিচে যেটা আছে, দেখো খেয়াল করো, নিচে যেটা আছে, নিচে যেটা আছে, এই যে নিচের এই অংশটা, এটাকে বলা হয় শ্রেণীব্যাপ্তি। এটাকে কি বলা হয়? শ্রেণীব্যাপ্তি বলা হয়। আর এই পাশে আমরা কি বলি? এটা ফ্রিকোয়েন্সি, মানে ঘনসংখ্যা। সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের 20 থেকে 30-এর মধ্যে যারা আছে, যার ঘনসংখ্যা কত? 2। এবং আমাদের 30 থেকে 40-এর মধ্যে যারা আছে, 30 থেকে
40-এর মধ্যে যারা আছে তাদের ঘনসংখ্যা কত? 4। ঠিক একইভাবে 30 থেকে 45 থেকে 50-এর মধ্যে যারা আছে তাদেরও ঘনসংখ্যা কত? 4। আমাদের সর্বোচ্চ ঘনসংখ্যা কত? 50 থেকে 60-এর ঘরে যারা আছে তাদের আমরা বলতেছি 5। সো এইগুলো আমাদের কি মূলত ঘনসংখ্যা বোঝাচ্ছে। সো আমাদের মনে রাখতে হবে আয়তলেখর জন্য এক্স অক্ষ বরাবর কারা কাজ করে? আমাদের অবিচ্ছিন্ন হওয়া লাগবে, মানে শ্রেণীব্যাপ্তি কাজ করে। কি কাজ করে? শ্রেণীব্যাপ্তি কাজ করে। আর ওয়াই অক্ষ বরাবর কারা কাজ করে? অবশ্যই ঘনসংখ্যা কাজ করে। কি কাজ করে? ঘনসংখ্যা কাজ করে। জাস্ট এই দুইটা জিনিস তোমার মাথায় রাখা খুবই জরুরি। ওকে, তাহলে চলো আমরা একটু সামনের দিকে যাই। এবার আসো, এই যে ভাইয়া যেই কথাগুলো তোমাকে মাত্র বললাম এগুলো এখানে লেখা আছে। আয়তলেখ মানে কি? আয়তলেখটা কি? দেখো আয়তলেখর কোথায় কি ব্যবহৃত হয় সেটা লেখা আছে। যে আয়তলেখে আমরা এক্স অক্ষ বরাবর কি কাজ করব? শ্রেণীর ব্যবধান কাজ করাবো। কি কাজ করাবো? শ্রেণীর ব্যবধান কাজ করাবো। ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর কি কাজ করাবো? ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা থাকবে। কি থাকবে? ঘনসংখ্যা থাকবে। সো এক্স অক্ষ বরাবর হলো শ্রেণী ব্যবধান আর ওয়াই অক্ষ বরাবর কি? ঘনসংখ্যা। ওকে, শেষ। এবার আসো এই যে এক্স অক্ষ বরাবর যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো চিহ্নিত করতে হবে। এক্স অক্ষ বরাবর কি করতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো চিহ্নিত করতে হবে। আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তুমি কিভাবে বের করবা সেটা কিন্তু অলরেডি আমরা বের করে ফেলছি। যদি কখনো দেখো যে শ্রেণীসীমাগুলো বিচ্ছিন্ন আকার আছে, কি আকার আছে? বিচ্ছিন্ন আকার আছে, মানে মিলবে না, আর এগুলা মিলে না, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে? অবিচ্ছিন্ন বানায় নিতে হবে। আর অবিচ্ছিন্ন কিভাবে তুমি বানাবা সেটাই কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। এবার আসো, ওয়াই অক্ষ বরাবর কি করতে হবে? ঘনসংখ্যাগুলোকে রাখতে হবে। এটা অলরেডি আমরা বলে ফেলছি যে ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যাগুলোকে রাখতে হবে। ঠিক একইভাবে প্রতিটা আয়তক্ষেত্রের ভূমি হবে তার শ্রেণীসীমা এবং উচ্চতা হবে শ্রেণীসীমার গণসংখ্যা। একদম কমন কোশ্চেন। এবার আসো, চলো আমরা যদি দেখি। দেখো এখান থেকেও কিন্তু একটা খুব সুন্দর একটা এমসিকিউ চলে আসছে। কত সালে আসছে? কুমিল্লা বোর্ড 2016 সালে আসছে। তো বুঝতেই পারতেছে আমাদের প্রত্যেকটা স্লাইড, মানে প্রত্যেকটা কথা তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। হয়তোবা সেটা এমসিকিউর জন্য, নয়তোবা সেটা সিকিউর জন্য, নয়তোবা তোমার শর্ট কোশ্চেনের জন্য। সো তুমি কোনো কোশ্চেনই বাদ দেওয়া যাবে না। তুমি একটা স্লাইড মিস করা মানে একটা কোশ্চেন মিস করে ফেলা। সো কোনো কথা যেন তোমার মাইন্ডের বাইরে চলে না যায়। তুমি 1 সেকেন্ডের জন্য ক্লাসে অমনোযোগী হবা না, তাহলে তোমার ক্লাসে একটা সেকেন্ড তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ তুমি দেখতেই পাচ্ছ আমরা এতক্ষণ যা বলছি সেটার উপরে একটা কোশ্চেন চলে আসছে, তাও আবার কোথায়? বোর্ড কোশ্চেন। কোথায়? কুমিল্লা বোর্ড 2016 সালে। তাহলে এবার তোমার যে পরীক্ষা আসবে না এটার গ্যারান্টি কি? সো কোনো স্লাইডই তুমি বাদ দিবা না, প্রতিটা কথা একদম ভালো করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবা। তাহলে চলো, আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে? একদম সহজ কোশ্চেন। শ্রেণীব্যাপ্তি কেমন হইতে হবে? আমরা একটু আগে বলতে বলতে শেষ। যে শ্রেণীব্যাপ্তি কেমন হইতে হবে? বিচ্ছিন্ন হইতে হবে। না, বিচ্ছিন্ন হওয়া যাবে না। কি হইতে হবে? অবিচ্ছিন্ন হইতে হবে। ওকে, আচ্ছা, অবিচ্ছিন্ন হইতে হবে, কারেক্ট। মোরসালিনা আক্তার বলে ফেলছো যে বি হবে। আচ্ছা, শাহ মোহাম্মদ মুজাহিদ বলছো বি হবে। বাকিরা কি ঘুমায় গেছেন সবাই? এই এতজন স্টুডেন্ট ক্লাস করতেছেন অথচ বাকিরা মাত্র 2জন কমেন্ট করলেন যে বি হবে। বাকিরা কি ঘুমাইতেছেন? এমডি সারোয়ার হোসেন মাত্র ঘুম থেকে জেগে অ্যান্সার করেছে বি হবে। বাকিরা? ইসমাইল ভাই ফজর হয়েছে না? বি হবে। আর বাকিরা কোথায়? দেখি আমি সবার কমেন্টটা দেখবো। এখানে 13 জন অ্যাটেন্ড আছে, আমি 4 জনের কমেন্ট পাইছি, বাকি 9 জনের কমেন্ট দেখতে চাই, এখনই দেখতে চাই, দ্রুত। শাহান রাহাত বলছে বি হবে। ওকে, দ্রুত এই 9 জনের কমেন্টই দেখতে চাই, 9 জনের কমেন্টই দেখতে চাই, বলেন। 9 জনের কমেন্টই দেখবো। মুস্তাকিম হাসান বি হবে, আবু বকর বি হবে, কেউ ডাবল কমেন্ট করবেন না। ওকে, 9 জনের কমেন্ট দেখতে চাই। 2 4 6 7 জনের কমেন্ট হয়েছে, আরো 6 জন আছে, আরো 6 জন। আবু বকর 2 হবে, বি হবে। আচ্ছা, হাবিবুর রহমান ঘুমাই নাই, আর ঘুমাই নাই এটা বলার জন্য দরকার নেই, আপনি অ্যান্সার লেখেন বি হবে। আচ্ছা, বি হবে, গুড, বি হবে। 10 জন হয়েছে, আরো 2 জনের কমেন্ট বাকি আছে, আরো 2 জনের কমেন্ট বাকি আছে। আবু উবাইদা উত্তর হবে বি। ওকে, আর কি? আর কি? আর কেউ আছে? 11 জন হয়েছে। ও, আরেকজন মনে হয় আমি নিজে, নাকি? আর কেউ আছে? থাকলে ঘুম থেকে উঠে অবশ্যই অ্যান্সারটা করে ফেলেন। ওকে, আচ্ছা, গুড। অবশ্যই ক্লাসে প্রত্যেকটা ক্লাসের উত্তর মনোযোগ দিতে হবে। এই যে জাকারিয়া উত্তর দিচ্ছে বি হবে। ওকে, 12 জন হয়ে গেছে। এই নাসরুল্লাহ তানিম উত্তর দিচ্ছে বি হবে। কিরে, তোদের শো করতেছে 12 জন, তোরা কমেন্ট করলি 13 জন, বুঝলাম না। তোরা কি এখানে শো করে না যে কতজন আসছো তোরা? হ্যাঁ, আচ্ছা, দেখো তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে না ভাইয়া? আচ্ছা, এখান থেকে মূলত এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো আমরা কিভাবে আয়তলেখ আঁকবো সেটা হলো নিয়ে কাজ। সো আয়তলেখর জন্য তোমার ভালো করে মাথায় রাখতে হবে ঘর লাগবে কয়টা? 3টা লাগবে। ঘর কয়টা লাগবে? 3টা লাগবে। সো ঘর কখন 3টা লাগবে? সবসময় 3টা লাগবে না। তুমি যদি দেখো যে তোমার শ্রেণীব্যাপ্তি গুলা বিচ্ছিন্ন আকারে আছে তখনই 3টা লাগবে। আর যদি দেখো যে শ্রেণীব্যাপ্তি গুলো অবশ্যই অবিচ্ছিন্ন আকারে আছে তখন তোমার আর 3টা
লাগবে না। সো আমি তো দেখতেছি ভাই এখানে আমাদের ঝামেলা বাড়ায় দিল, এখানে আমাদের কি বিচ্ছিন্ন আকার আছে, মানে আমার লাগবে তো অবিচ্ছিন্ন আকারে, তাহলে অবিচ্ছিন্ন আকারে বানায় নিতে হবে। কিভাবে বানাবা? চলো চলো করি, তাহলে চলো খেলি। ওকে, তাহলে এবার আসো, এই যে এখানে কয়টা আছে গণিত? 3, 3, 6, 7টা। এবার কোনো এক্সট্রা করার কোনো প্রয়োজন নাই, তাহলে 7টা তো, এইখানে একটা একটু বাড়ায় দিই। ওকে, এটা একটু বাদি দিয়ে দিই, ঝামেলা। ওকে, এবার এই একটা একটা, এবার 2টা, 3টা, 4টা, 5টা, 6 এবং 7। গুড। এবার খেয়াল করো, এখান থেকে 3টা ঘর লাগবে, 1টা, 2 এবং 3টা। ওকে, শেষ। এবার আমাদের প্রথম যে ঘরটা আছে সেটা কি শ্রেণীব্যাপ্তির ঘর হবে? শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি। ওকে, দ্বিতীয়টা অবিচ্ছিন্ন আকারে যেহেতু নাই, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। ওকে, আর এখানে হবে কি ঘন সংখ্যা, এখানে ঘন সংখ্যা। ওকে, আচ্ছা তাহলে এবার চলো মানগুলো বসায় দিই। শ্রেণীব্যাপ্তি কি 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 59 থেকে 64, 64 থেকে 69, 64 থেকে 69 পর্যন্ত। আচ্ছা 64 না তো, 65 থেকে হবে, 65 উপরটা ভুল লিখে ফেলছি রে। ওকে, 60 থেকে 64, 65 থেকে 69, 69 থেকে 74। ওকে, খুবই সুন্দর। ঘন সংখ্যাগুলো বসায় দিই। ঘন সংখ্যাগুলো কত? 4, 8, 10, 20, 12 এবং 6। এবার অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির ব্যাপারটা আমরা একটু আগে ক্লিয়ার হয়ে গেছিলাম, যে এটা থেকে 0.5, এটা থেকে 0.5, এটা থেকে 0.5 বাড়াইলে বা এটা থেকে 0.5 কমাবো, তো কমাইলে কি আসবে দেখো তো? 44.5 থেকে 49.5। ঠিক একইভাবে 50 থেকে যদি 0.5 কমাও তাহলে কি আসবে? 49.5 থেকে 54.5। ঠিক একইভাবে আসো 55 থেকে কি করবা? 54.5 থেকে 59.5, তাহলে 59.5 থেকে 64.5, আবার 64.5 থেকে 69.5। এবার আসো 69.5 থেকে 74.5। সো এটা আমরা সবাই বুঝতে পারছি না? বাকিগুলা ফ্যানেল ইউজার না রে ভাই, না। যারা কমেন্ট করবে না তাদেরকে পদ্মা সেতুতে নিয়ে ফেলে দেওয়া হবে। পদ্মা সেতু তো নতুন হয়েছে, যমুনাতে নিয়ে ফেলে দেওয়া হবে। ওকে, আচ্ছা। সো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি গুলা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? একটু বলো তো, আমাকে কষ্ট করে একটু জানো যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? দ্রুত জানা পোলাপাইন। ওকে, আচ্ছা আচ্ছা। ওকে, দেখো আমরা গ্রাফ আঁকবো। গ্রাফটা কি স্পষ্ট দেখা যায় তোমাদের? গ্রাফটা কি স্পষ্ট দেখা যায়? গ্রাফটা স্পষ্ট দেখা যাচ্ছে না? তাহলে আমাদের পরের স্লাইডে কি গ্রাফ আছে? হ্যাঁ, আমরা চাইলে এই গ্রাফটা ইউজ করতে পারি, বাট এটাও তো দেখা যাবে না। সো আমরা চাইলে একটা বড় গ্রাফ নিয়ে আসি। এই যে আমাদের একটা বড় গ্রাফ আছে, এই গ্রাফটাকে আমরা চাইলে একটু নিয়ে যাই। এই যে মামা বাড়ি, চলো যাই মামা বাড়ি। মামা বাড়ি ভাই কোথায় 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 নিয়ে যাব? এটা না, এটাও না, এই যে এখানে নিয়ে যাব। এই যে নিয়ে যাই, পাশাপাশি নিয়ে যাই, এটা এটা ঠিক আছে, দেখা যায় তো?
দেখা যায় না তোমাদের? দেখা যায়? ওকে, আচ্ছা দেখা যাইতেছে। ওকে ওকে। এই আমার নেট কি স্লো হয়ে গেল নাকি? এটি দেখি না তোদের। ওকে, দেখা যায় না? তো একটু বলতো দেখা যাচ্ছে কিনা, গ্রাফটা কি দেখতে পারোস তোরা? ওকে ওকে, জি ক্লিয়ার গ্রাফ। আমি ঘুরলেই মনে দেখতে পারবি। দেখতো আমি ঘুরছি, দেখতে পারোস কিনা। ওকে, সো আমরা এখানে কি কি করব ভালো করে খেয়াল করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, সো প্রথমত আমি দেখতেছি যে আমার এখানে কি লাগবে। আমার এখানে নিচে বসে আমরা অলরেডি জানি যে এক্স অক্ষ বরাবর কি বসে, অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি গুলো বসে, আর ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা বসে। সো আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি এবং ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যাটা দিয়ে দিব। সো আমরা আগে প্রথমটা আঁকি। যেমন দেখো, এই যে আমি গ্রাফ ধরে ধরে আঁকতেছি। ওকে, দিলাম আমি এক্স অক্ষ বরাবর এটা, ঠিক একইভাবে ওয়াই অক্ষ বরাবর। ওকে, অনেকের গ্রাফ দেখ এরকম হাতে কলমে ধরে ধরে তোদের কয়জন দেখাবে বল? তোদের কয়জন দেখাবে এরকম হাতে কলমে ধরে ধরে? দেখাবে না। সো একটু খেয়াল কর, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। দেখো তো আমি এক্স অক্ষ বরাবর আমরা অলরেডি জানি কি বসবে, এখানে বসবে হলো অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি। আমি মনে হয় একটু বেশি নিচে দিয়ে দিছি, এটাকে একটু উপরে উঠিয়ে দিই। ওকে, এই যে দিলাম। সমান আছে তো, নাকি আবার অন্য দুনিয়ায় চলে গেছে? না, ঠিক আছে। সো এবার এখানে দেখ লিখবি কি, লিখবি অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি। আরে নিচেই লিখি অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি, অবিচ্ছিন্ন 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 শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। ওকে, আর পাশে কি লিখবি? ঘন সংখ্যা লিখবি, ঘন সংখ্যা। ওকে, ঘন সংখ্যা দেখা যায়? দেখা যায় না লেখা? আরে আবার জিগায়, খুবই সুন্দর দেখা যাচ্ছে। দেখো দেখো, না দেখতে পারলে চোখে চশমা লাগাবি। ওকে, এবার খেয়াল করো, এবার খেয়াল করো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী এই যে 44.5 49.5 এই মানগুলো এখানে জাস্ট ইনপুট দিব, আর কিছু না। আচ্ছা আমরা একটু ঘর ফাঁকা রাখি, এখান থেকে একটু ঘর ফাঁকা রাখি। ওকে, 44.5 44.5, এরপরে কি 50.5 ছিল? 50 না 49.5। ওকে, সো এখানে 49.5। এরপরে আবার আসো 54.5। ওকে, 59.5, 54.5, 59.5, 54.5, 59.5, তারপরে 64.5, এরপরে 69.5, এরপরে 74.5। এটাই মনে হয় শেষ। দেখো তো 74.5 পর্যন্ত না? হ্যাঁ 74.5। সো আমরা এই পর্যন্ত আইকে ফেলছি। এবার খেয়াল করো ঘনসংখ্যা, ঘনসংখ্যার লাইনে কিভাবে আঁকবা? ঘনসংখ্যা দেখো সর্বোচ্চ কত? 20টা। সো আমার তো, আমি বড়লোক মানুষ, আমার এখানে গ্রাফে জায়গা অনেক আছে। আমি প্রতি দুই ঘরে, প্রতি এক ঘরকে মানে প্রতি দুইটা ঘর, এই দুইটা ঘরকে আমি এক ঘর ধরবো। প্রতি দুইটা ক্ষুদ্রতম ঘরকে আমি ধরবো কি এক এক। তাহলে খেয়াল করো এই দুই ঘর, এখানে 1, এরপরে খেয়াল করো এই যে 2, এখানে কত 3, এখানে কত 4, এখানে 5, এখানে 6, এখানে 7, 8, 9, 10 হবে রে? হ্যাঁ হবে মনে হয়। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এবং 20। সো এবার খেয়াল করো, তুমি তো একদম সব লিখে ফেলছো, লিখে ফেলছো না? এবার খেয়াল করো তোমার এখানে কি আছে। ওকে, আচ্ছা দেখো আমাদের আজহার স্যার তোমাদের খুবই আমাদের আত্মদিসের জনপ্রিয় একজন স্যার, ঠিক আছে? ওকে, সো আমরা খেয়াল করি, দেখো আমরা যদি এখানে একটু খেয়াল করি, ঘনসংখ্যা 4 লাগবে। ঘনসংখ্যা কত? 4। সেই ক্ষেত্রে ঘনসংখ্যা যদি 4 লাগে তাহলে কত থেকে 4?
দেখো 44.5 থেকে 49.5 এই দুইটার মধ্যে ঘনসংখ্যা লাগবে কত? 4। তাহলে তুমি খেয়াল করো ওকে, দেখো 44.5 থেকে 49.5 এটার মধ্যে ঘর লাগবে কত? 4। তাহলে আমরা যদি এইখানে এই কাজটা করে ফেলি, কিভাবে করবা ভালো করে খেয়াল করি। আমরা একটু খেয়াল করি যে 4 লাগবে। 4 কোথায় আছে? এই যে 4 এখানে আছে না? এই যে 4, এই যে উপরেরটা 4, এই যে 4, বুঝতে পারছি সবাই? এই যে 4 একদম ঘর ভালো করে বসাইতে হবে। এই যে 4, এরপর তোমার কাজ হলো এটাকে জাস্ট যে 44.5 থেকে এই যে 49.5 পর্যন্ত 4-এ বসায় দাও। ওকে, বসায় দিলাম আমরা। এবার খেয়াল করো, আমাদের বলছে কি 49.5 থেকে 54.5 পর্যন্ত 8 লাগবে। চলো আমরা 8 বানাই। এই যে 8 কোথায় আছে? এই যে 8, এই যে 8। সো এখান থেকে এবার মান বসো। এই যে 8, এই যে 8। ক্লিয়ার? ওকে, সো এবার তারপরে চলো 54 থেকে 59 পর্যন্ত 10 লাগবে। ওকে, 10 লাগবে। 10 কোথায়? এই যে 10, এই যে 10, এই যে 10। ওকে, সো এবার খেয়াল করো, এই যে 10, এই যে 10, এই যে 10। ঠিক একইভাবে এরপরটা লাগবে 20। 20 কোথায়? একদম উপরে, একদম চান্দিতে, দেখছো? সো এই যে 20, এই 20 থেকে টানো, এই যে 20। ওকে, এরপরে চলো 20-এর পরে কত? 20-এর পরে মনে হয় 12। 20-এর পরে কত? 12 এবং 6। তো 12 কোথায় আছে? 12 হলো এই যে 12-র ঘরটা, এই যে 12-র ঘর, 12-র ঘর। সো এবার খেয়াল করো, এই যে 12 নম্বরের ঘর এঁকে ফেললাম। এরপরে কত? 6। 6 কোথায় আছে? এই যে 6 কোথায় কোথায় ধরে ধরে যাবা, এই যে। ওকে, সো এবার এখান থেকে টেনে দাও। এই হলো মূলত আমাদের কি অজীব রেখা। সো এখানে একটা কাজ করতে হবে তোমাদের। কি করতে হবে? স্কেল লিখতে হবে। স্কেল লিখতে হবে। স্কেলটা আসলে কি? যে এক্স অক্ষ বরাবর তুমি কি করছো আর ওয়াই অক্ষ বরাবর কি করছো। এক্স অক্ষ বরাবর তুমি এক ঘরকে এক ঘর ধরছো, যেমন না এখানে কিন্তু আমি এক ঘরকে 2 একক ধরছি, এক ঘরকে 2 একক ধরছি, এক ঘরকে 2 একক না ভাই, আমি কিন্তু এক ঘরকে এক এককই ধরছি। দেখো 5টারে 5টা ধরছি, তাহলে এক ঘরকে এক একক ধরছি। আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমি একটু বড়লোক হয়ে গেছি, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি কি করছি? 2 ঘরকে এক একক ধরছি, 2 ঘরকে একক ধরছি। তাহলে তুমি এটা লিখবা কিভাবে? আসলে অনেকে লেখার নিয়মটা বুঝি না আমরা, একটু চলো আমরা একটু লিখে দিই। আমরা এক্স অক্ষ বরাবর আর এটা হলো ওয়াই অক্ষ বরাবর, এক ঘর এক্স অক্ষ বরাবর এক ঘর সমান সমান কি? এক একক, জাস্ট এতটুকু লেখো। আবার 2 ঘর সমান সমান কি? এক একক। সো এই এতটুকু লিখতে পারবো না তোমরা? লিখতে পারবা। এবার আসো নিয়মটা কি আসলে। নিয়মটা হলো, লেখার নিয়মটা হলো, তুমি প্রথমত তুমি প্রথম কাজ কি করবা? ছক করবা। কোন ছক বুঝাইতেছি? এই যে এই ছকটা করবা, এই ছকটা করবা খাতায়, এই ছকটা করবা। দ্বিতীয় কাজ, এটা তুমি গ্রাফ পেপারে আঁকবা। এই যে দ্বিতীয় কাজ, গ্রাফ পেপার। দ্বিতীয় কাজ কি? গ্রাফ অঙ্কন, গ্রাফ অঙ্কন। আর 3 নাম্বার কাজ হলো তুমি বিবরণ লিখবা, খাতায় বিবরণ, খাতায় বিবরণ, খাতায় বিবরণ। এবার চলো খাতায় বিবরণ জিনিসটা আসলে কি। খাতায় তুমি লিখবা যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘর সমান সমান এক একক, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 2 ঘর সমান সমান এক একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি বসিয়ে এবং ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা বসিয়ে আয়তলেখ তৈরি করি। এরপরে লিখবা 0. এই যে ভালো করে খেয়াল করো, 0 থেকে 44.5 পর্যন্ত সংখ্যাগুলা বুঝাইতে কাটা কাটা এই চিহ্নটা বসাই। তুমি কাটা কাটা লিখবা না, তুমি এই চিহ্নটা এইভাবে দিয়ে লিখবা, এই চিহ্নটা বসাই। বুঝতে পারছি সবাই? এই জিনিসটুকু তোমাদের এখানে বিবরণ লিখতে হবে। আমি আবার বলি, একটু সহজে ভালো করে মাথায় রাখো। এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক ঘর সমান সমান এক একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম 2 ঘর সমান সমান কি? এক একক ধরে এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং ওয়াই অক্ষে ঘনসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করি।
আর আয়তলেখের এই যে 0 থেকে 44.5 পর্যন্ত পূর্ববর্তী সংখ্যাগুলো বোঝাতে এই কাটা চিহ্নটা ব্যবহার করি। জাস্ট এতটুকু কি লিখতে পারবা না? হ্যাঁ, লিখতে পারবো আশা করি। সো এই মানগুলো আমরা আমরা কি করব? বাংলায় লিখে দিব। জানাজা কি শেষ হইলো? আমি অনেক লেট করে ফেললাম। আপনি জানাজার পরে কি মিষ্টির জন্য আসছেন? জানাজার পরে কিন্তু কেউ মিষ্টি দেয় না। এই যে ফাতেমা সাইদ আইসা জিজ্ঞাসা করতেছে, স্যার জানাজা কি শেষ হইলো? উনি হয়তোবা মিষ্টির লোভে চলে আসছে। উনি হয়তোবা জানে না যে আজকে জানাজার পরে মিষ্টি দেয় না। এখন জানাজার পরে কিন্তু মিষ্টি আসে না। যারা কমেন্ট করবেন না তাদেরকে পদচ্যুতিতে নিয়ে ফেলে দেওয়া হবে, সাথে 60 বছরের সাথে। এই কে বলছে এই কমেন্টটা? কে বলছে? কে বলছে? মুস্তাকিম? থাক, নাম তা আস্তে আস্তে না রে, বাইচে গেছে আজকে 60 বছর। 60 বছর বলে দেখ, খেয়াল করছো? তো আয়তা লেখা ব্যাপারটা ক্লিয়ার না ভাই সবার? এবার চলো আমাদের আরো সামনে খেলা আছে। দেখো, এটা তোমরা কি করবা, বাসায় চেষ্টা করবা। এটা আমি অবশ্যই একই স্লাইড বারবার দিয়ে ফেলছি, এটা কেটে দিই যেন তোমাদের স্লাইডের পরিমাণটা না বাড়ে আবার। ওকে, এবার আসো বহুভুজ। এবার কি দেখতেছো? বহুভুজ দেখতেছো। আচ্ছা, ভালো করে খেয়াল করো, বহুভুজের ক্ষেত্রে আমরা কি করি। এটা কিন্তু এই যে সবুজ কালার যেটা দেখতেছো না, এই সবুজ কালারটা কি আসলে? সবুজ কালারটা কিন্তু আয়ত লেখো। সবুজ কালারটা কি? আয়ত লেখো। সো আমরা শিখবো কি? বহুভুজ। সো বহুভুজের জন্য তোমার মাথায় রাখতে হবে, বহুভুজের জন্য তোমার কি করতে হবে দেখো তো। এই যে বহুভুজ, এই সংখ্যাটাতে আমরা বসবো কি? শ্রেণীব্যক্তি। এই সংখ্যাটাতে কি বসাবো? শ্রেণীব্যক্তি বসাবো। আর এই পাশে কি বসাবো? আগেরটার মতোই ঘন সংখ্যা বসাবো। ঠিক একইভাবে এখানে মাঝখানে কি থাকবে? মধ্যবিন্দুগুলা বসবে। কি বসবে? মধ্যবিন্দুগুলা বসবে। কি বসবে? মধ্যবিন্দু। কি বসবে? মধ্যবিন্দু বসবে। কি বসবে? মধ্যবিন্দু বসবে। এই মধ্যবিন্দু, ঠিক আছে, মধ্যবিন্দু বসবে। কিসের জানাজা বুঝলাম না। এই মোরসালিনা আক্তার, কোন দুনিয়ায় ছিলেন আপনি? আজকে জানাজার এলান দেওয়া হয়েছিল আপনাদের। ওকে, মুস্তাকিম হাসান, এই যে বেঁচে গেলাম মানে তুই ফাইসা গেছিস। দেখ, মধ্যবিন্দু, শ্রেণীব্যক্তি, এমনকি গণসংখ্যা, এই তিনটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। মধ্যবিন্দু আমরা কেমনে বের করি সেটাও জানি অলরেডি সবাই, যে দুই পাশে দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। তো চলো আমরা বহুভুজ নিয়ে একটু খেলাধুলা করি। বহুভুজের ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি। দেখো এই যে বহুভুজ, বহুভুজ কোথায়? বহুভুজ চলে গেল কোথায়? আচ্ছা, বহুভুজের ব্যাপারটা নাই হয়তো বা, নাকি? আচ্ছা 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 আচ্ছা, একই স্লাইড বারবার চলে আসছে, দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কোথায় গেল রে? এই কোথায় কোথায় কোথায়? ওকে, সো এখানে আমরা একটু চলো বহুভুজের ব্যাপারটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি। এই যে একটা গ্রাফ দিছে আমাকে, ঠিক আছে, এটা আমাদের দিছে, দিয়ে বলছে যে ভাইয়া বহুভুজ অঙ্কন করো। বহুভুজ অঙ্কন করো, বহুভুজ। আল্লাহু আকবার। ওকে, বহুভুজ অঙ্কন করবো আমরা। সো নিচে আসলে কি বসাবা? ওকে, নিচে শ্রেণীব্যক্তি বসাবা, ঠিক আছে, নিচে শ্রেণীব্যক্তি বসাবা। যারা যারা কোশ্চেন করতেছো, যাদের একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে এখনই। দেখো, তোমরা এখানে কি করবা? নিচে শ্রেণীব্যক্তি বসাবা। সো আমরা এখানে কি করতেছি দেখো, আমরা প্রথমত একটা ঘর না একা ডিরেক্টলি লিখতেছি। হ্যাঁ, আচ্ছা, ডিরেক্টলি লিখবো। ডিরেক্টলি লিখলে বুঝবা তোমরা। এখানে ঘর লাগবে কয়টা? 3টা। এখানে সাথে একটা ঘর লাগবে এক্সট্রা, সেটা হলো মধ্যবিন্দুর ঘর। কি লাগবে? মধ্যবিন্দুর ঘর। এখানে 31 এবং 40 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত আসবে? 35.5 মেবি। 71, তো 71কে 2 দ্বারা ভাগ করলে 35.5। ঠিক একইভাবে এটা 45.5, এটা 55.5, এটা 65.5, এটা 75.5, দেখ 75.5, এটা 85.5, এটা 95.5। ওকে, আমরা বসাই দিলাম মূলত। ওকে,
এ তোরা ক্লাসে বসে বসে গল্প করিস না রে, ক্লাসে মনোযোগ দে। দেখ, আমরা গ্রাফ নিয়ে আসি, একটা একটা গ্রাফ নিয়ে আসি, ধরে ধরে। ওকে, গ্রাফ নিয়ে আসি আগেরটার মতো, খেয়াল করো। এবার এটা আঁকবা কেমনে, এটা আঁকবা কিভাবে, এটা আঁকবা কিভাবে দেখো, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। এটা উল্টা হবে, এই যে নেন, উল্টে দিলাম, এই যে নেন, ঠিক আছে। ঠিক একইভাবে এইখান থেকে দিই, এই যে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। এবার খেয়াল করো, এক্স অক্ষ বরাবর কে বসবে, এক্স অক্ষ বরাবর কে বসবে, এক্স অক্ষ বরাবর বসবে হলো শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি কি বসবে, শ্রেণী ব্যক্তি, এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি বসবে। কিন্তু এখানে একটু কাহিনী আছে, শ্রেণীব্যাপ্তি তো বসাবা ভালো কথা, বাট তোমার এখানে এই পাশে কি বসবে, ঘন সংখ্যা বসবে, বসায় দাও, এই যে ঘন সংখ্যা, ঘন সংখ্যা। ওকে, আচ্ছা ভালো কথা, বসাইলাম। আমরা আমাদের এখানে একটা কাজ করবা, দেখো তো আমাদের মধ্যবিন্দু কত, 35.5 না? এর আগের ঘরটা কত হবে, দেখো 35, 45, 55, মানে 10 করে বাড়তেছে। এর আগের ঘরটা কত, 25.5। তুমি এর আগের ঘরটা আগে বসাইবা, কি করবা, এর আগের ঘরটা প্রথমে বসাইবা। এই যে আমরা এই ঘরখান থেকে 25.5, ওকে বসাইলাম। এটা কত, 35.5 বসাইলাম। 45.5, ওকে 55.5, ওকে এখানে কত, 65.5, 65.5, 75.5, 85.5, কত হয়েছে রে, 90 দশমিক গেছে নাকি, 95 গেছে, হ্যাঁ 95 গেছে। তাহলে খেয়াল করো, এটা কি 95.5। ওকে, ওকে খেলাধুলা শেষ, বুঝতে পারছি সবাই, বুঝি নাই? ওকে, আমার নেটটা কি তোদের ভয়ানক অবস্থা, তোদের কারণে নেট দেখতে পাচ্ছি না, এই কমেন্ট কোথায় হারিয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওকে, আচ্ছা জানবো কেমনে, ক্লাস করতে আসি নাই যে আগে। আচ্ছা এই, তোরা এত জানাজানির দরকার নেই, ভালো করে ক্লাসটা দেখ, ক্লাসে মনোযোগ দে। হাপ, খালি আজেরা বেশি কথা বলে। শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু হবে রে, এটা কেউ ধরতে পারলি না কেন, মান বসাইলাম মধ্যবিন্দুর, লিখে রাখছি হলো শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু। ওকে, আচ্ছা খেয়াল করো এরপরে কাজটা কি আমাদের, এরপরে আমাদের কাজ হলো এই যে 25.5, 35.5, 45.5 লিখছো না, তুমি এবার একটু কাজ করো, এই যে এখানে লেখো, এই কোথায়, এই যে এখানে আসো। তুমি দেখতেছো 31 থেকে 40-এর মধ্যে আমাদের 35.5 না, এটা কি মধ্যবিন্দু না? ওকে, মধ্যবিন্দু 35.5, এই যে 35.5 এর মধ্যবিন্দু। আগে ঘনসংখ্যা দেখতে হবে, ঘনসংখ্যা কত আছে রে, সবচেয়ে বড় ঘনসংখ্যা কত, 12, সবচেয়ে বড় ঘনসংখ্যা কত, 12। তো অনেক সংখ্যা আমাদের, তো আমি তো অনেক বড় লোক, দেখ আমার কিন্তু ঘনসংখ্যার ঘর অনেক ফাঁকা আছে। তো আমি কি করতে পারি, আমি 3 ঘরে এক ঘর ধরতেছি, 3 ঘরে এক ঘর, তাহলে 36 টাকা আছে এখানে না ভাই, আমি একটু আহ দান করে দেই। দেখো এক ধরলাম, এটা উপরে যদি দেই, ধরে নাও এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ওকে এটা 6, 7, 8, 9, 10, 11, 12। ওকে, খেয়াল করো 35.5 আমাদের কি মধ্যবিন্দু না? ওকে, প্রথমটার মধ্যবিন্দু কত, 35.5। আচ্ছা মধ্যবিন্দুগুলো এবার খেয়াল করো, 35.5 থেকে দেখো মধ্যবিন্দু ঘন সংখ্যা কত, 6, 6, তাহলে 6 এ আসে, 6 কোথায়, এই যে 6, এই 6 আইসা মধ্যবিন্দু বসায় দাও, মধ্যবিন্দু বসাও। ঠিক একইভাবে আসো, 6 আইসা মধ্যবিন্দু বসাও, ঠিক একইভাবে আসো। আরে কই গেল, 8, 10, 8, 10 কোথায়, এই যে 8, এরপরে কত, 10, 10 এখানে না, হ্যাঁ এখানে। এরপরে আসো কত, 12, 5, 7, 12, এই 12 কোথায়, এই যে এখানে 12, 5, 5, 5, এই যে 5, এরপরে কি 7, 7 কোথায়, এটার উপরেরটা, এটা 6, এই যে 7,
দিলাম আমি এটা এরকম আঁকলাম। কারো কি বুঝতে সমস্যা আছে? ওকে, দেখ বুঝতে পারছি সবাই? ওকে, সো 7 সবাই বুঝতে পারছো? এই 7-এর পরে কি আরেকটা সংখ্যা আছে নাকি? 95.5 তো বাকি আছে। কত আছে? ও 2 আছে রে ভাই, 2 দেখি নেই কেন? এই 2 কোথায় রে? এই যে 2 2 2, এই যে 2 এখানে। তো এই ফোঁটাগুলো অবশ্যই বিন্দুগুলো ভালো করে বসায় দিবা। ঠিক আছে, ভালো কাজ হবে যে তুমি 35.5 থেকে তো শুরু হয়েছে, এটার আগের ঘরটা এবং এটার পরের ঘরটা নিবা। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবা। তাহলে পরেরটা কি হবে? 100.5। এবার তোমার কাজ হলো দাগ দেওয়া। কি করা? দাগ দেওয়া। কিভাবে দাগ দিবা খেয়াল করো। এটার সাথে এই ব্যক্তির সাথে এটা মিলাও, এরপরে এটা মিলাও, এরপরে এটা মিলাও, এরপর কোনটা আরো উপরে যাবে, এরপরে এইখানে আসো, এরপরে এটা দাও, এরপরে এই যে এটা, এরপরে এটা পরেরটার সাথে মিলা দাও। ঠিক আছে, কিভাবে এখান থেকে শুরু হয়েছে। সো এইটা আমাদের কি মূলত, এটা কি আমাদের বহুভুজ। এটা কি বহুভুজ। তো বহুভুজের জন্য আমাদের কি লাগবে? স্কেল লাগবে। স্কেল লাগবে। স্কেল কি একটু আগে দেখাইছি যে এক্স অক্ষ বরাবর কি করবা আর ওয়াই অক্ষ বরাবর কি করছো, কয় ঘরকে কয় একক ধরছো, জাস্ট এগুলো লিখবা। সো এইখানে খেয়াল করো, আমাদের এইখানেও কয়টা ঘর, স্টেপ কয়টা, স্টেপ স্টেপ স্টেপ। 1 নাম্বার কি কাজ করতে হবে? ছক লিখতে হবে। 1 নাম্বার কি? ছক করতে হবে। ছকটা কি? একটু আগে আমরা যে ছকটা করে আসছি না, এই যে ছকটা, এই যে এই ছকটা তোমার করতে হবে। 2 নাম্বার কাজটা কি? 2 নাম্বার কাজ হলো গ্রাফ অঙ্কন করবা। 2 নাম্বার কাজটা হলো গ্রাফ। আর 3 নাম্বার কাজটা কি? 3 নাম্বার কাজ হলো তোমার খাতায় বিবরণ লিখবা। খাতায় বিবরণ, খাতায় বিবরণ। সো বিবরণটা কেমনে লেখে সেটা আমরা জানি, যে এক্স অক্ষ বরাবর কালো ধরছো আর ওয়াই অক্ষ বরাবর কালো ধরছো, সেগুলাই লিখবা। তাই তো? এবার চলো আমরা পরের স্লাইডে যাই। সো এখানে এরকম একটা গ্রাফ দিছে, এটা আহামরি অনেক কঠিন গ্রাফ না, খুবই সহজ গ্রাফ। আমি যদি তোমাকে জাস্ট একটু দেখাই দিই, দেখো তো এটা দ্বারা আসলে কি বোঝায়। তোমাদের কি দেখা যাচ্ছে এটা? তোমাদের কি দেখা যাচ্ছে এটা? দেখো তো, কিছু বলবেন? ওকে, দেখো তাহলে এই গ্রাফে আমরা দেখতেছি যে আমাদের অনুপাতটা দেখো তো কত থেকে শুরু হয়েছে। অনুপাতটা দেখো কত থেকে শুরু হয়েছে। 30 থেকে কত থেকে শুরু হয়েছে? 30 থেকে 40 পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে 30 থেকে 40। ঠিক একইভাবে 40 থেকে 50। তাহলে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 81 থেকে এই 80 থেকে 90 এবং 90 থেকে 100। এটা হলো আমাদের নিচের শ্রেণী ব্যক্তিটা আমরা লিখে ফেলছি। এবার খেয়াল করো এই পাশে যে আমাদের ঘনসংখ্যাগুলো দেওয়া আছে, এই ঘনসংখ্যাগুলো কাউন্ট করি। এই যে ঘনসংখ্যা, এইখানে একটা বিন্দু দেওয়া আছে, এইখানে একটা বিন্দু দেওয়া আছে। দেখো বিন্দুগুলো যদি আমরা বুঝি, এইখানে একটা বিন্দু আছে। ঠিক একইভাবে এটা ধরো, এই যে এখানে একটা বিন্দু আছে। এটা ধরো, এই যে এখানে একটা বিন্দু দিয়ে দিছে, এখানে দিছে, এমনকি এখানে দিছে। তো এই বিন্দুটা 30 থেকে 40-এর মধ্যে বিন্দুটা কোথা থেকে আসছে? এই 3 থেকে আসছে না, এই যে 3। তাহলে এই মানটা হলো আমাদের কি? এই মানটার, এই যে এই মানটার মান, দেখো এই মানটার মান 3। ঠিক একইভাবে 40 থেকে 50-এর জন্য ঘর কোনটা? তাহলে 40 থেকে 50 এই বিন্দুটা, এই বিন্দুটা কোথা থেকে আসছে? 6। তাহলে এখানে লেখো 6। ঠিক একইভাবে আসো যে 50 থেকে 60 বিন্দুটা কোথায়? এখানে। তাহলে কত? 11। এই যে 11। ঠিক একইভাবে 60 থেকে 70, 60 থেকে 70-এর জন্য ঘর কোনটা? 60 থেকে 70-এর জন্য ঘর হলো এটা। এটার জন্য ঘর বিন্দু কোনটা? 8। তাহলে এই যে 8। ঠিক একইভাবে আসো 70 থেকে 80 পর্যন্ত। 70 থেকে 80 কোথায়? এই যে 70 থেকে 80 বিন্দু কোনটা? এটা। এটার জন্য ঘর কয়টা? 2। তাহলে এই হলো 2। ঠিক একইভাবে আসো 80 থেকে 90। এবার এখানে তো আর কোনো বিন্দু নাই, তাহলে আমাদের এগুলো কি আর প্রয়োজন আছে? না। তাহলে এই পর্যন্তই তুমি কি করবা? গ্রাফে লিখবা। এই পর্যন্তই তুমি কি করবা? বিন্দুগুলা স্থাপন করবা। এই যে এই পর্যন্তই হলো কাজ। বুঝতে পারছি সবাই? তা এটা আমাদের কি মূলত ছকের মাধ্যমে যেটা প্রকাশ করতে বলছে। এবার প্রথম কোশ্চেনটার দিকে তাকাও, যে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান এবং শেষ শ্রেণীটির ঘনসংখ্যা কত। তাহলে তুমি বলো তো শেষ শ্রেণীটির ঘনসংখ্যা কত বের করছো তুমি? এই যে 2। তাহলে শেষ শ্রেণীটির ঘনসংখ্যা কত? 2। আর প্রথম শ্রেণীটির মধ্যমান বের করতে বলছে। তো মধ্যমান বের করার জন্য তো আমরা সূত্র জানি, যে মধ্যমান বের করার জন্য সূত্র কি? যে মধ্যমান ইজ ইকুয়াল টু কি? যে আমাদের নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ডিভাইড বাই কত? 2। তাহলে নিম্ন সীমা কত আছে প্রথম শ্রেণীর? নিম্ন সীমা হলো 30 এবং উচ্চ সীমা কত? 40।
তাহলে নিম্ন সীমা যদি 30 হয়, উচ্চ সীমা যদি 40 হয়, 2 দিয়ে ভাগ দিয়ে দাও, কত আসে? 70-কে 2 দ্বারা ভাগ, 70-কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 35। তাহলে এই 35 হলো আমাদের কি? শ্রেণীর মধ্যমানের মান, যে 35। বুঝতে পারছি সবাই? ওকে, সো এবার আসো তিনোটা গ্রাফের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে কি কি নাম বসবে এগুলো একটু। আচ্ছা আচ্ছা, দেখেন সামারাইজ করি আমরা, দেখেন আমরা কমিত গণসংখ্যা দেখলাম, এই যে অজীব রেখা। এবার আসো এখানে আমরা একটা স্লাইড খালি করি। ওকে, আমরা যদি একটা খালি স্লাইড নিয়ে আসি তাহলেই সামারাইজ করতে পারবো। এই যে আসেন, এখানে আসেন, আমাদের তিনটা জিনিস, একটা কি, একটা হলো আয়তলেখ, এই যে আয়তলেখ, ওকে। দেখো প্রথম, তারপরে কাজটা কি, তারপরে কাজ হলো আমাদের বহুভুজ, তারপরে কাজ কি, বহুভুজ, এরপরে কাজটা কি, এরপরে কাজ হলো অজীব রেখা, কি, অজীব রেখা, এই যে অজীব রেখা। এবার খেয়াল করো আয়তলেখার ক্ষেত্রে, এই যে আয়তলেখার ক্ষেত্রে, বহুভুজের ক্ষেত্রে এবং অজীব রেখার ক্ষেত্রে কোনটা সময় কোনটা নিচে বসবে সেটা হলো দেখানোর কাজ। দেখো খেয়াল করো, এই যে কে জানে কোশ্চেন করছো না, দেখো তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি। আমরা এক্স অক্ষ বরাবর এবং এই যে ওয়াই অক্ষ বরাবর, এটাকে উল্টে দিই, এই যে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? ঠিক একই কাজ। আমি মনে করো এটা আমি বারবার না লিখে এটাকে আমি একটু চেঞ্জ করব। এটাকে কি করব, আমি মনে করো এটাকে কপি করে বসাবো। কিভাবে বসাবো দেখো, এই যে দেখেন, এই যে এটাকে কপি করে নিয়ে এই যে বসাই দিলাম। ঠিক একইভাবে আবার এটাকে কপি করে নিয়ে এই যে এখানে বসাই দিলাম। ওকে, এবার খেয়াল করো এক্স অক্ষ বরাবর কে কাজ করবে? আয়তলেখার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর হলো শ্রেণীর অবিচ্ছিন্ন সীমা, অবিচ্ছিন্ন সীমা, ঠিক আছে? অবিচ্ছিন্ন সীমা। এই পাশে কি বসবে? এই পাশে ঘন সংখ্যা বসবে, এই পাশে ঘন সংখ্যা বসবে। ওকে, 2 নাম্বারটা কি, বহুভুজ। বহুভুজের জন্য আমাদের নিচে কি বসবে? নিচে বসবে হলো শ্রেণীর মধ্যবিন্দু, সো মধ্যবিন্দু। এই পাশে কি বসবে? এই পাশে বসবে কি, ঘন সংখ্যা, আগের মতোই, যে ঘন সংখ্যা। ঠিক একইভাবে অজীব রেখাতে আসো, অজীব রেখাতে কি বসবে? অজীব রেখাতে বসবে এই পাশে শ্রেণীর উচ্চ সীমাগুলা, আর এই পাশে কি বসবে? এই পাশে বসবে হলো ক্রমযোজিত গণসংখ্যা, জাস্ট সামারি একো। এবার যদি তোমাদের কোশ্চেন থাকে যে ভাই কোনটা দেখতে কেমন হয়, সেটা যদি আমি ভুলে যাই, তাহলে তুমি এই কাজটা মনে রাখবা, এই যে এইভাবে, যে এখানে একটু আইকা রাখো, যে এটা এরকম হয়, এটা এরকম হয়, এটা এরকম হয়। আয়তলেখ দেখতে কি অনেকটা বাসাবাড়ির মতো, বিল্ডিং এর মতো। ওকে, আচ্ছা এবার আসো, এটা তুমি চাইলে বিল্ডিং মনে রাখতে পারো, বিল্ডিং এর মতো, বিল্ডিং, ডিং 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 ডিং, বিল্ডিং। ওকে, হাউস, ওকে হাউস। এবার আসো বহুভুজটা দেখতে কেমন হয়? বহুভুজটা একটু আগে আমরা দেখে আসছিলাম, যে এখান থেকে উপরে উঠে আবার নামে, আবার উঠে আবার নামে, আবার উঠে আবার নামে। ওকে, এটা হলো অনেকটা বাংলাদেশের ব্যাটিং লাইন, বাংলাদেশ ক্রিকেট, ঠিক আছে? যে এই যে উইকেট একবার একটু উঠলে আবার নামা শুরু করে। এবার আসো, নেমে একদম মাটিতেই নেমে যায়, এটা হলো নিয়ম ওদের। আমি যদি একটু চিত্রটা আবার একটু আঁকি সুন্দর করে, দেখো বাংলাদেশ যেহেতু বলছি, মান সম্মান একটু রাখি, একটু বড় করে দিই। ওকে, তো খেয়াল করো, এই যে বিন্দুটা এখান থেকে শুরু হবে, এই যে উঠতেছে, এই যে নেমে গেল, এরপর আবার একদম হাইস্ট 100 নাম্বার 100 করে ফেলছে, এরপর এই যে কমতে 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 একটা সময় এই যে এখানে নেমে গেছে। কার? বাংলাদেশ ক্রিকেট। এবার আসো আমরা একটু অজীব রেখা নিয়ে কথা বলি। অজীব রেখাটা কি, এটা একটু বড় করি। অজীব রেখা জিনিসটা হলো ইন্ডিয়ান ব্যাটিং লাইন, যত সময় যাবে তত কি হয়, রানের সংখ্যা বাড়তে থাকে। ঠিক একইভাবে এই যে শুরু হলো ব্যাটিং করা, ডিজাইন করে ফেলছি, দেখা যায়, দেখো এই যে এইটা, এটা কি ব্যাটিং লাইন, মানে রান বাড়তেই থাকবে। সো এই জিনিসটা আসলে কি, ইন্ডিয়ান ব্যাটিং লাইন। দেখো ইন্ডিয়া ক্রিকেট, ঠিক আছে? ওকে, ইন্ডিয়া ক্রিকেট।
সো এতটুকু কি বুঝতে পারছো তোমরা সবাই? বে একটা স্ক্রিনশট নিব, একটু কোনোটা দাঁড়াবেন? হ্যাঁ, কোনে দাঁড়াবো? নেন নেন নেন, স্ক্রিনশট নেন নেন। ওকে, শেষ শেষ। কোনায় দাঁড়াবো? নে, মাঝামাঝি দাঁড়াইছে, দেখতে পারোস? না, এখানে দাঁড়ালে দেখতে পারোস? আচ্ছা, এই দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলেন। ওকে, দেখ মনে রাখতে পারোস কিনা, স্ক্রিনশটটা নিয়ে ফেলেন দ্রুত। ওকে, সো এবার আসো, আমাদের অনেক কাজ বাকি, কিন্তু আমরা গ্রাফ দেখি নেই এখন। আমরা গ্রাফ দেখছি, এবার আসো আমরা কি করব। আমাদের কি করা বাকি আছে? আমাদের এমসিকিউ গুলো সলভ করা বাকি আছে এখনো। আমাদের এমসিকিউ গুলো সলভ করা বাকি আছে। চলো এখানে এমসিকিউ সলভ করি। এখানে কি বলছে ভালো করে খেয়াল করো তো। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1 মাইনাস f2 কত? ভালো করে খেয়াল করো। আমরা প্রচুরক জানি কোনটা, সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, এটা হলো প্রচুরক। এটা কি আমাদের প্রচুরক? ভালো করে খেয়াল করো, এটা আমাদের প্রচুরক। সো এটা যদি প্রচুরক হয়, এটা যদি প্রচুরক হয়, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। প্রচুরক মানে f1 এবং f2 লাগবে আগে। f1 বলতে কি বোঝায়? প্রচুরক শ্রেণীর থেকে তার পূর্বে ঘনসংখ্যা বিয়োগ 15 মাইনাস 12। ওকে, আর f2 মানে কি? 15 মাইনাস 7, এটা থেকে 3, আর এখান থেকে কত আসে? কত আসে কত আসে কত আসে? 8, 8 আর 7, 8। ওকে, সো f1 থেকে f2 বিয়োগ, হে এটা একটু মিস্টেক হয়েছে, এটা প্লাস হবে। ঠিক আছে, এটা কি হবে? প্লাস হবে। তাহলে 8 আর 3 কত হয়? 11। 8 আর 3 কত হয়? 11। সো এটার উত্তরটা কি আসবে? 11 আসবে। উত্তরটা কি আসবে? 11 আসবে। সো বুঝতে পারছি সবাই? বলো, এটা উত্তরটা ঠিক আছে? 11 আসবে। যদি তোমাকে এমন কোশ্চেন করতো যে f2 মাইনাস f1 কত, তাহলে তুমি বলতে পারতা যে ভাই 8 মাইনাস 3, তাহলে উত্তরটা 5 আসতো। সো যেভাবেই করুক না কেন, আমার কাজ হলো তোমাকে বেসিক নিয়ম শেখানো। এই নিয়মটা কি তুমি বুঝতে পারছো কিনা বলো? এই নিয়মটা কি তুমি বুঝতে পারছো? এবার তোমাকে মনে করো বললো যে f1 মাইনাস f2, বলুক না, এখানে কত আছে? 3 যোগ 8 কত আসবে? 11 আসবে। সো তুমি এটাও কিন্তু জানো। ওকে, তোমাকে এর বাইরে যত মানি বলুক, যোগ করতে বলুক, বিয়োগ করতে বলুক, গুণ করতে বলুক, ভাগ করতে বলুক, যেভাবে বলুক না কেন তুমি করতে পারবা, যদি তোমার f1 এবং f2 বলতে আসলে কি বোঝায় সেটা যদি ধারণা থাকে। সো আশা করি ক্লিয়ার তোমাদের। এবার আসো, চলো ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। ভালো করে খেয়াল করিস, দেখি কে কে বলতে পারে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। তিনটা অপশন আছে, মধ্যক নির্ণয়ে, অজীব রেখা অঙ্কনে এবং প্রচুরক নির্ণয়। বলতো কারা কারা, দেখি উত্তরটা দিতে পারে কিনা। এখানে 11 জন স্টুডেন্ট আছো, বলো। এই আফগানিস্তানের এগেনস্টে এরকম হয়েছিল বাংলাদেশের। খেলাধুলা বাদ দিয়ে, খেলা দেখা বাদ দিয়ে তুই ভালো করে পড়ালেখা কর। হ্যাঁ দেখো, এটার উত্তরটা করো দ্রুত, দেখি কারা কারা এতক্ষণ যারা ক্লাস করছো তারা এই উত্তরটা করতে পারবা। একটু দ্রুত বলো। ক্রমিত গণসংখ্যা প্রয়োজন, মধ্যক নির্ণয়, অজীব রেখা অঙ্কনে এবং প্রচুরক নির্ণয়, কোনটা কোনটা কারেক্ট সেটা দ্রুত জানাও। বল দ্রুত। আবু বকর উত্তর দিছো 1 হবে। আর বাকিরা কি ঘুমাইতেছে? বাকিরা কোথায়? আবার জেগে উঠুন, আবার জেগে উঠুন। হ্যাঁ, নাসরুল্লাহ তানিম উত্তর দিছো এ হবে। আবু উবাইদা উত্তর দিছো অজীব রেখা হবে। এমডি আলিফ উত্তর দিছো এ হবে। বাকিরা কোথায়? সবার কমেন্ট চাই, সবার সবার কমেন্ট করতে হবে, সবার কমেন্ট করতে হবে, সবার কমেন্ট দেখবো। মোরসালিনা আক্তার উত্তর দিছো এ হবে। ঘুমাইলে তাড়াতাড়ি জেগে উঠেন তো, দ্রুত করেন, দ্রুত কমেন্ট করেন, দ্রুত। আশিক সিয়াম উত্তর দিছো এ হবে। বাকিরা এখনো তো অনেকে বাকি আছে। শাহ মোহাম্মদ মুজাহিদ উত্তর দিছো এ হবে। আচ্ছা, মোহাম্মদ জাকারিয়া উত্তর দিছে এ হবে। সবার কমেন্ট যাই। এবার আসো, এটা আসলেই কি হবে? এ হবে। আসলেই কি হবে? এ হবে। কারণ ক্রমিত গণসংখ্যা কোথায় কোথায় ব্যবহৃত হয়? মধ্যক নির্ণয়। কারণ মধ্যক নির্ণয়ের ঘরেই তিনটা, একটা কি শ্রেণীব্যাপ্তি ঘনসংখ্যা এবং ক্রমিত গণসংখ্যা। অজীব রেখা অঙ্কন করতে গেলে ক্রমিত গণসংখ্যা প্রয়োজন আছে। আচ্ছা, প্রচুরক নির্ণয়ের জন্য এটা হলো ভদ্র ব্যক্তি, এটা কি ভালো ব্যক্তি। এই ভালো ব্যক্তি মানে কি? ফয়সাল স্যার। ঠিক আছে, ভালো ব্যক্তি মানে কি? না না, প্রচুরকের পাশে লিখলে আবার তোরা প্রচুরক মানে ফয়সাল স্যার লিখবি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ক্রমিত গণসংখ্যা কোথায় কোথায় প্রয়োজন? মধ্যক এবং অজীব রেখা নির্ণয়। তাহলে কোথায় কোথায় আছে? 1 এবং 2। 1 এবং 2 ক্লিয়ার। 1 এবং 2। হ্যাঁ, মুস্তাকিম, মুস্তাকিম হাসান এ লিখে চাপ দিয়ে রাখছে, আ করে রাখছে। ঠিক আছে, দেখ তারপরে দেখ। ওকে, এটা কি এলো? ওকে, শেষ শেষ। তাই না? তোদের থ্যাংক ইউ, তোদের থ্যাংক ইউ। আজকের ক্লাসটা আমরা মূলত পরিসংখ্যানের কি করে ফেলছি? শেষ করে ফেলছি।
তো দেখি সবাই বুঝতে পারছো? বলো। আমরা মূলত আজকের ক্লাসে পরিসংখ্যানের জানাজা অনুষ্ঠিত করে ফেললাম। ওকে, আমাদের আজকে পরিসংখ্যানের জানাজা অনুষ্ঠানে বা জানাজার প্রোগ্রামে ইমামতি করেছে শাহ মোহাম্মদ মুজাহিদ, তারপরে আরো অনেকে আছে, মোহাম্মদ জাকারিয়া, অংশগ্রহণ করছে হলো এমডি আলিফ, নাসরুল্লাহ তানিম, আবু বকর, মোহাম্মদ জাকারিয়া, আচ্ছা আর কে, আবু উবায়দা। ওকে, সো ওরা কি করছে? অংশগ্রহণ করছে। স্যার আজকে পিডিএফ গুলা দিয়েন। ওকে, ইনশাল্লাহ দিয়ে দিব, ইনশাল্লাহ দিয়ে দিব। আমি না দিলেও গ্রুপে অবশ্যই তোমাদের প্যানেলকে বলে দিয়ে যাব যেন উনি গ্রুপে দিয়ে দেয়। আমি প্রতিদিন ভাই বলে দিয়ে যাই, ঠিক আছে? তো উনি হয়তোবা দিতে ভুলে যায়, তো আমি আজকে মনে করে দিয়ে যাব, আবার ইনশাল্লাহ দিয়ে দিবে। সো আজকে মূলত আমাদের পরিসংখ্যানের লাস্ট ক্লাস ছিল। পরিসংখ্যানটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। সো আমরা নেক্সট ক্লাসে, এই যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, শুনো, আমরা নেক্সট ক্লাসে জ্যামিতির উপর 2টা ক্লাস করবো। কয়টা ক্লাস? 2টা। একটা হলো জ্যামিতি আইকা দেখাবো, সম্পাদ্যগুলো আইকা দেখাবো। আমি একটা সহজ কথায় বলে দেখি আজ ক্লাসে, যে জ্যামিতিগুলা মূলত আমরা তোমাকে আইকা দেখাইলে তুমি যে পেরে ফেলবা এমন না। জ্যামিতিগুলা তোমার বুঝে বুঝে আঁকার এক্সপিরিয়েন্স বা তোমার বুঝে বুঝে আঁকার প্র্যাকটিস করতে হবে। তুমি যখন নিজে নিজে বইয়ের বাংলা পড়াটা বলে বলে বা বইয়ের বাংলা পড়াটা লেখা দেখে দেখে তুমি যদি আঁকতে পারো, সেটাই হলো তোমার জন্য গুরুত্বপূর্ণ, মানে ওইটাই তোমার জন্য কার্যকর। সো আমরা কি করব? জ্যামিতির উপর 2টা ক্লাস কন্টিনিউ করাবো। একটা হলো সম্পাদ্য রিলেটেড, আমরা কিছু ইম্পর্টেন্ট জ্যামিতি মানে ইম্পর্টেন্ট সম্পাদ্য ওইগুলা তোমাদের আইকা দেখাবো। এমনকি 2 নাম্বার ক্লাসটা হলো উপপাদ্য রিলেটেড, কিছু ইম্পর্টেন্ট উপপাদ্য ক্লাস হবে না, জাস্ট ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো তোমাকে সাজেশন আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ। সো তোমার কাজ কি? সম্পাদ্যগুলো অবশ্যই বাসায় ভালোভাবে বুঝে বুঝে করার আঁকার চেষ্টা করবা, অবশ্যই সম্পাদ্যতে আঁকার চেষ্টা করবা, আর উপপাদ্যগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। এই 2টা জিনিস কখনোই আমি তোমাকে হাতে কলমে দেখাইতে পারবো না। আমি দেখাইলে এটা আমার আঁকা হচ্ছে, তোমার আঁকা হবে না। তুমি যদি জাস্ট দেখো যে কিভাবে আঁকা হইতেছে, এই দেখা পর্যন্ত থাকলে জীবনেও তোমার এই সম্পাদ্য জ্যামিতি আর উপপাদ্য পড়া হবে না। তোমার কি করতে হবে? অবশ্যই খাতায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। সো এই জন্য আমরা সম্পাদ্যের উপর একটা এবং উপপাদ্যের উপর একটা, এই 2টা ক্লাস রাখতেছি। এই হলো আমাদের মূলত এই কোর্সের ওভারঅল। আমরা চেষ্টা করব আর 2টা ক্লাস করানোর মাধ্যমে আমাদের গণিত কোর্সটা ইনশাল্লাহ শেষ করে দেওয়ার। সো এই পর্যন্ত। সো তোমাদের একটা কাজ, যে তোমার অনেকেই আমরা প্রথম যে থেকে, আজকে আমাদের ক্লাস নাম্বার হলো 27 নাম্বার ক্লাস, অনেক ক্লাস। এই 27 নাম্বার ক্লাস পর্যন্ত অনেকে বাড়ির কাজগুলো জমা দাওনি, অনেকেই প্রথম ক্লাসগুলো বা মাঝখানে কিছু ক্লাস গ্যাপ রেখে আসছো। তো তোমরা চেষ্টা করবা প্রথম থেকে ক্লাসগুলো কন্টিনিউ করার, যেন আমাদের সাথে সাথে যেই চ্যাপ্টারগুলো আমরা করেছি, যেই অঙ্কগুলো করেছি, যেভাবে করাইছি, তোমরা যদি ভালো করে করো তাহলে আশা করি এই সমস্যাগুলো আর থাকবে না। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।